হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? কথা শোনা না গেলে আমাকে মেসেজ দিয়ে বইলো, ঠিক আছে? তো আজকে ক্লাস একটু লেট হয়ে গেল শুরু করতে। আমরা লাস্ট ক্লাসে এই দুইটা ম্যাথ আমি দিয়েছিলাম, লাস্টে অ্যাড করে, কিন্তু আমি এটা বলি নাই ক্লাসে, একটু বলি এখন। তো এই টাইপের ম্যাথগুলোই ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের সিকিউ আসবে, যে একটা সার্কিট দিয়ে দিবে, বলবে যে যে কোনো একটা রোধ তোমাকে দিয়ে বলবে এই রোধের বিভব পার্থক্য বা এই রোধের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে, বা অন্য একটা রোধের সাথে মানে প্রবাহিত তড়িৎ প্রবাহের পার্থক্য তুলনা করো, এই টাইপের কিছু। তো এখানে একটা সার্কিট দেখতেছো, এখানে সার্কিটটা হচ্ছে এই দুইটা প্যারালালে আছে, আর এরা হচ্ছে কি তোমার এই দুইটা যদি প্যারালাল থাকে তাহলে এই দুইটা প্যারালাল থেকে মিলে একটা হবে, ঠিক আছে? তারপর যে নতুন নিয়েটা আসবে, রুটটা আসবে, এই তিনটা মিলে এরা হচ্ছে সিরিজে আছে, ঠিক আছে? সো এতটুকু আমরা দেখেই বুঝতে পারতেছি। প্রশ্ন হচ্ছে R3 রোধের মধ্যকার প্রবাহিত তড়িৎ প্রবাহ এবং R4 রোধের মধ্যকার বিভব পার্থক্য নির্ণয় করো। দেখো R3 এবং R4 দুইটি আছে তোমার প্যারালালি আছে, মানে সমান্তরালে আছে। তার মানে আমরা জানি সমান্তরালে থাকলে কি হয়, সমান্তরালে থাকলে দুইটা রোধেরই বিভব সমান। তো এখানে যে বলছে R4 রোধের মধ্যকার বিভব পার্থক্য, এটা যদি এখানে R3 রোধের বিভব পার্থক্য বলতো তাহলেও একই আসতো, সেম জিনিস। জাস্ট একটু মানে কনফিউশন ক্রিয়েট করার জন্য এটা R4 বলছে। বিভব পার্থক্য হচ্ছে দুই প্রান্তেরই সমান থাকবে, কিন্তু তড়িৎ প্রবাহ দুইটাই সমান থাকবে না। এইটার তড়িৎ প্রবাহ একটা হবে, এইটার তড়িৎ প্রবাহ আলাদা হবে, দুইটা দুই রকম হবে। এখন দেখি আমরা ম্যাথটা কিভাবে সলভ করব। ফার্স্টে যেহেতু আমাকে এই পুরো বর্তনীর রুটটা মানে তড়িৎ প্রবাহটা বের করতে হবে, পুরো বর্তনীর তড়িৎ প্রবাহ বের করার জন্য কি লাগবে, ফার্স্টে আমার তুল্য রুটটা বের করতে হবে। এখন দেখো এখানে R3 এবং R4 আছে প্যারালালে, সো আমরা এদের তুল্য রুটটা বের করে ফেলি। Rp ইকুয়াল টু R3 ইনটু R4 ডিভাইড বাই R3 প্লাস R4। এটা আমরা 1 বাই Rp 1 বাই R3 1 বাই R4 এরকম না করে ডিরেক্ট করে ফেললাম। আমরা জানি দুইটা রোধ যদি থাকে তাহলে এইভাবে শর্টকাটে করা যায়, দুইটা রোধের গুণফল ডিভাইড বাই দুইটা যৌগের যোগফল, সমান্তরালে থাকলে আর কি। সো এদের তুল্য রোধটা আসলো 20 ওহম। এখন 5 ওহম এই দুইটা মিলে হয়ে গেছে 20 ওহম, এবং এই 3 ওহম, এরা তিনজন আছে কিভাবে শ্রেণীতে আছে দেখো তো। এটাকে নতুন করে যদি ড্র করি তাহলে এটা এরকম আসবে, 5, তারপর এই দুইটা মিলে 20 হয়ে গেছে, ঠিক আছে? R3 এবং R4 মিলে 20 হয়ে গেছে। আর এখানে যে ইয়েটা ছিল R3 মানে 3 ওহম, যেটা এটা তো আছে, দেখো এরা একটার পর একটা যুক্ত না, পরপর সজ্জিত আছে। সো এদেরকে আমরা বলতে পারি এরা শ্রেণী সমবায় আছে। সো শ্রেণী সমবায় আছে, দ্যাট মিন্স R is equal to আসবে R1 প্লাস R2 প্লাস RP। 5 3 প্লাস 20 20 ওহম হচ্ছে এটাকে তোমার এই বর্তনীর তুল্য রোধ। এখন আমরা এই বর্তনীর মোট তড়িৎ প্রবাহটা বের করি। I is equal to আসবে E ডিভাইড বাই RS। যেহেতু এখানে কোনো অভ্যন্তরীণ রোধ দেওয়া নাই, তো আমার এখানে স্মল আরটা এড করতে হচ্ছে না, ঠিক আছে? সো ই বাই RS, তো 10 হচ্ছে E, তো তড়িৎচালক শক্তির মান হচ্ছে 10 ভোল্ট, সো 10 বাই 28 যেটা আসবে সেটা হচ্ছে আমার মোট তড়িৎ প্রবাহ 0.357 এম্পিয়ার। এখন আমার প্রশ্ন হচ্ছে এই R3 ওহমের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা। সো RP রোধটা এবং R1 R2 RP, এই যে এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2 আর এটা হচ্ছে RP, এই তিনটার মধ্যেই সমান তড়িৎ প্রবাহিত হবে, কারণ সেটা সিরিজে যুক্ত আছে। সিরিজে যুক্ত থাকলে আমরা জানি এদের ইয়েটা সমান থাকে, তড়িৎ প্রবাহটা সমান থাকে, কিন্তু তোমার বিভব পার্থক্যটা ভিন্ন থাকে। আমার প্রশ্ন হচ্ছে কি তোমার R3 এবং R4 এর মধ্যকার বিভব পার্থক্য। R3 এবং R4 এর মধ্যকার বিভব পার্থক্য হচ্ছে সমান থাকবে। এই RP রোধের বিভব পার্থক্য যেটা, এই যে এই দুইটা মিলে যে RP হইছে, ওই RP রোধের বিভব পার্থক্যটাই হচ্ছে তোমার R3 এবং R4 রোধের বিভব পার্থক্য। সো আমরা ফার্স্টে বিভব পার্থক্যটা বের করে ফেলি। এখানে দেখো R4 অর্থাৎ RP রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য V is equal to হবে I into RP। আইটা একটু আগে বের করছি, আর RPটা হচ্ছে তোমার এখানে আছে 20 ওহম। সো এই দুইটা গুণ দাও, তাহলে আসছে তোমার 7.14 ভোল্ট। এটি হচ্ছে তোমার R4 রোধের মধ্যকার বিভব পার্থক্য। এখন হচ্ছে কি আমরা ইয়েতে যাই, R3 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, ওইটাতে যাই। R3 এর মধ্যে তড়িৎ প্রবাহ খুব সহজ, আমরা তো এদের ভোল্টেজটা বের করে ফেলছি। ভোল্টেজ হচ্ছে 7.14 ভোল্ট। সো I3 is equal হবে বিভব পার্থক্য ডিভাইড বাই রোধ। সো বিভব পার্থক্য হচ্ছে তোমার 7.14 আর রোধ হচ্ছে 30। দেখো R3 টা 30 ছিল, এই যে R3 টা 30। এখন যদি আমরা বলতাম R4 এর মধ্যকার বিভব মানে R4 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বের করো, তাহলে আমরা এখানে এই R এর জায়গায় 60 ওহমটা ব্যবহার করতাম, 30 এর বদলে 60টা ব্যবহার করতাম।
এই জিনিসটাই মানে এই R3 এর মধ্যকার যে মানে তড়িৎ প্রবাহটা, এটা হচ্ছে আমরা কারেন্ট ডিভাইডার রুল দিয়ে করতে পারি। কারেন্ট ডিভাইডার রুল আমি লাস্ট ক্লাসে দেখেছিলাম, তোমরা ভিডিও যদি দেখে থাকো তো দেখার কথা। কারেন্ট ডিভাইডার রুলটা ছিল, মনে করো হচ্ছে তোমার দুইটা রোধ আছে, এখানে হচ্ছে এরা প্যারালালি যুক্ত, এরকম মনে করো দুইটা রোধ প্যারালালি যুক্ত আছে। সো এদের মধ্য দিয়ে যদি মোট প্রবাহ I যায়, মোট প্রবাহ যদি I হয়, একটাতে I1 যায় আর একটা যদি I2 যায়, তখন আমরা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুলটা খুব সুন্দর করে অ্যাপ্লাই করতে পারি। এটা মনে করো I1 I2 আর এটা মনে করো I1। সো দেখো ঠিক এই জিনিসটাই তো আমরা চিন্তা করতে পারি I3 এবং I4 এর মধ্য দিয়ে, ঠিক আছে? সরি I3 বলতেছি, R4 এবং R3 রোধের ক্ষেত্রে আমাকে I3 টা বের করতে হবে। কারেন্ট ডিভাইডার রুলে কি ছিল, I3 ইকুয়াল টু হবে তোমার অপর রোধটা, মানে যে রোধের তড়িৎ প্রবাহ সেই রোধ না, উপরে থাকবে অন্য রোধটা, অন্য রোধটাকে R4, অন্য রোধ R4 ডিভাইডেড বাই দুইটা রোধের যোগফল ইনটু মোট তড়িৎ প্রবাহ। সো ক্যালকুলেশন করে দেখো, এইভাবেও সেম অ্যান্সার আসে। এখন যদি তোমরা এটা যদি মনে রাখতে পারো, তাহলে এটা তো সহজ শর্টকাট করে ফেলতে পারো। মনে করো কোনো প্রশ্নে ইয়েটা চায় নাই, বিভব পার্থক্যটা চায় নাই। বিভব পার্থক্য যদি না চায়, তাহলে তোমাকে এই এক্সট্রা স্টেপ করে বিভব পার্থক্যটা বের করে দিতে হবে না। কোনো প্রশ্নে যদি বিভব পার্থক্য না চায়, তাহলে তোমরা ডিরেক্ট এখান থেকেই কারেন্ট ডিভাইডার রুল ইউজ করে I3 টা বের করে দিতে পারো, অথবা I4 বের করতে পারো। I4 যদি চাইতো, তাহলে আমরা এখানে বসাইতাম R3, ঠিক আছে? আবার বলতেছি, এই যে রোলটা, এই জিনিসটা হচ্ছে কি তোমার, আর যে কোনো মানে দুইটা রোধ যদি প্যারালালে যুক্ত থাকে, সমান্তরালে যুক্ত থাকে, তাহলে এই রুলটা মানে অ্যাপ্লিকেবল। আর যদি হচ্ছে কি তোমার আরো তিনটা বা এর চেয়ে বেশি যদি ইয়ে থাকে, তাহলে আমরা জানি Ix ইকুয়াল টু হচ্ছে তোমার Ix ইকুয়াল টু Rp, মানে তোমাকে ম্যানুয়ালি আলাদাভাবে এই টোটাল তুল্যটা বের করতে হবে, Rp ইনটু I ডিভাইডেড বাই Rx, এরকম। যদি আমি ভুল করে না থাকি, লাস্ট ক্লাসে এই পিডিএফ এই অংশটুকু দেওয়া আছে। আচ্ছা, এটা মনে হয় একটা অ্যাপ্লিকেশন দেখাবো এখানে হয়তো। আচ্ছা, খেয়াল করো, একটা ম্যাথ দেখো। এটাতে হচ্ছে কি তোমার 15 ওহম রোধের একটি তারকে ধীরে ধীরে টেনে এর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, ঠিক আছে? প্রথমত রোধ আছে 15 ওহম, এটাকে টেনে দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে তারটার। তারপর তারটিকে সমান দুই অংশে বিভক্ত করে সমান্তরাল সমবায়ে 3 ভোল্ট বিভব পার্থক্যের একটি ব্যাটারির সাথে যুক্ত করা হলো। বর্তনী তড়িৎ প্রবাহ কত? এটা দুই স্টেপের একটা ম্যাথ। প্রথম স্টেপটা দেখো, এইটা ছিল এরকম একটা তার, মনে করো এরকম একটা তার ছিল, যার রোধ হচ্ছে 15 ওহম প্রথমত, কিন্তু এটাকে আমি টেনে মানে লম্বা করে ফেলছি, দ্বিগুণ করে ফেলছি, দ্বিগুণ করে এরকম করছি মনে করো। আচ্ছা, এটা ইয়েতে প্রস্থচ্ছেদটা ঠিকই থাকবে, মানে দৈর্ঘ্যে ইয়ে করে ফেলছি, দৈর্ঘ্য লম্বা করে ফেলছি। আচ্ছা, দৈর্ঘ্য লম্বা করলে প্রস্থচ্ছেদ ছোট হবে, এটা জিনিসটা একটু হালকা করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, চিকন হয়ে যাবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে যাবে না দৈর্ঘ্য লম্বা করলে, স্বাভাবিক। এটা তো আমরা বলছিলাম, মানে এটাকে মনে করে দ্বিগুণ করে ফেলছি, তাহলে রুটটা হচ্ছে কত হবে? সেকেন্ড রুটটা আমাকে ফার্স্টে বের করতে হবে। এখন এই লম্বা অবস্থায় একে আমি দুই ভাগে ভাগ করে ফেলছি, ঠিক আছে? কেটে ফেলছি, এটাকে কেটে এই দুইটা অংশ দিয়ে সমান্তরাল সমবায় তৈরি করছি। সমান্তরাল সমবায় তৈরি করে এই একটা 3 ভোল্টের ব্যাটারির সাথে এদেরকে আমি অ্যাড দিছি। এই হচ্ছে আমার কেস। আমার প্রশ্ন হচ্ছে কি, এখন এই বর্তনীতে কত তড়িৎ প্রবাহিত হবে? তো প্রথম যে অংশটা, প্রথম অংশটা আমাকে বের করতে হবে যে লম্বা করার পর এটাকে টেনে দৈর্ঘ্যে যে দ্বিগুণ করছি, তো দ্বিগুণ করার পর রোধ কত হয়েছে, সেটা হচ্ছে গিয়ে আমরা R2 n স্কয়ার R1, আমি এখানে শর্টকাট প্রসেসটা ইউজ করে ফেলছি, কিন্তু তোমরা এটা পরীক্ষায় শর্টকাট ইউজ করতে পারবে না, কারণ হচ্ছে এটা শর্টকাট, এটা এমসিকিউ এর জন্য। আমি কেন শর্টকাট ইউজ করছি, কারণ হচ্ছে আমি লাস্টে স্লাইডে এটা দেখাইছিলাম, এরকম মানে দুই তিনটা মেথড দেখাইছি যে এত ওহম রোধের একটা তারকে যদি টেনে দৈর্ঘ্যে দ্বিগুণ করা হয়, তাহলে এটা কিভাবে সলভ করতে হয়। R1 বাই R2 এরকম অনুপাত দিয়ে, R1 ডিভাইড বাই R2 এই অনুপাত দিয়ে যদি এটা আমরা জানি R1 হচ্ছে কি তোমার র L বাই A, র L1 বাই A1, আর এটা হচ্ছে তোমার র L2 বাই A2। L1 এবং A2 এর সম্পর্ক হচ্ছে কত? সরি, L1 এবং L2 এর সম্পর্ক হচ্ছে তোমার, আর L1 L2 is equal to 2L1, রাইট? দৈর্ঘ্য যেহেতু দ্বিগুণ করা হয়েছে, L2 is equal to 2L1, দ্যাটস ওয়াই বলতে পারি আমি L2 এবং L1 হচ্ছে কি তোমার অনুপাত হচ্ছে 2:1, তাহলে A2 আর A1 এর অনুপাত হবে 1:2, মানে উল্টাটা হবে।
সো এইভাবে আগের ম্যাথ থেকে তোমরা দেখে নিবা ওইটা লম্বা প্রসেসটা কি ছিল, 2টা স্টেপে করতে হয়। ওইখান থেকে তোমরা সেকেন্ড রুটটা বের করবা 60 ওহমটা। ঠিক আছে, আমি এখানে শর্টকাটে করে দেখাইছি। এই যে 2 স্কয়ার 15, 2 হচ্ছে কি তোমার যে কত গুণ করা হয়েছে সেটা, এটা আসবে 60 ওহম। এটাও মনে করছিলাম আমরা। তো আমার তো লাগবে কি, এখন এই অবস্থায় এই 60 ওহম অবস্থায় আমি তারটাকে সমান দুইটা অংশে ভাগ করছি। যেহেতু আমরা জানি আর ইজ প্রপোর্শনাল টু এল, মানে দৈর্ঘ্য এবং রোধ পরস্পর সমানুপাতিক, এখানে কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে কোনো চেঞ্জ করি নাই। সেকেন্ড ক্ষেত্রে এই লম্বা তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে আমি কোনো চেঞ্জ করি নাই, জাস্ট দৈর্ঘ্যটাকে কেটে দিছি। দৈর্ঘ্য কেটে দিলে কি হবে, তার মানে আগের রুট 60 ওহম ছিল, এই অংশে 30 হবে আর এই অংশে 30 হবে। সমান দুই ভাগে ভাগ করছি যেহেতু, নতুন দুইটা রুট হবে 30 ওহম 30 ওহম। আমরা ধরে নিই একটা অংশ এ অংশ আর একটা অংশ বি অংশ। সো আর এ ইজ ইকুয়াল টু 30 ওহম, আর বি ইজ ইকুয়াল টু এক্স। ওকে সরি, যেখানে ছিলাম দেখো, এটাতে 30 ওহম, এটাও 30 ওহম, এদেরকে আমি প্যারালালি অবস্থায় যুক্ত করছি। তাহলে এদের ইয়েটা কত হবে, তুল্য রোধটা কত হবে, এটা আমরা বুঝতে পারতেছি। যেহেতু দুইটা সমান রোধ, সমান রোধকে আমরা যদি প্যারালালি অ্যাড করি তাহলে সেটার ইয়েটা হচ্ছে তোমার আর রোধ ডিভাইডেড বাই রোধের সংখ্যা, তুল্য রোধটা হচ্ছে কি তোমার এরকম। সো 30, যেহেতু দুইটা রোধ, 30/2 15 ওহম। বা এমনি নরমালি আমরা এটাও করতে পারতাম 30 × 30 ডিভাইড বাই 30 প্লাস 30, যে কোনো একটা করো, সমস্যা নেই, 15 ওহমই আসবে। সো এখন আমরা কত ভোল্টের সাথে যুক্ত করছিলাম, 3 ভোল্টের সাথে। তো বিভব পার্থক্য হচ্ছে তোমার ইয়েটা তড়িৎচালক শক্তি হচ্ছে 3 ভোল্ট আর রোধ হচ্ছে তোমার 15 ওহম। তাহলে এই বর্তনীতে 0.2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হবে। এটি অ্যান্সার। আচ্ছা, এটা একটু দেখাই। এখানে বলা হচ্ছে একই ধরনের 10টি বিদ্যুৎ কোষের একটি ব্যাটারি হতে পরপর 10 ওহমের একটি বহিরোধের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার এবং 20 ওহমের একটি বহিরোধের মধ্য দিয়ে 0.6 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ পাওয়া গেল। বিদ্যুৎ কোষটির বিদ্যুৎ চালক শক্তি ও অভ্যন্তরীণ রোধ নির্ণয় করো। আচ্ছা, একটা জিনিস এখানে বুঝতে হবে, আমি লাস্ট ক্লাসটা যদি তোমরা ফলো করে থাকো তাহলে আমি এখানে লাস্ট ক্লাসে ইয়ে পড়াইছিলাম কোষের সমবায়, কোষের শ্রেণী সমবায় এবং কোষের সমান্তরাল সমবায়। ঠিক আছে, এখানে এই প্রশ্নটা বলছে 10টা বিদ্যুৎ কোষ ব্যবহার করছে, 10টা কোষের একটা ব্যাটারি। এখন আমি এখানে লাস্ট ক্লাসে এটাও লেখা ছিল, ব্যাটারি মানে হচ্ছে তোমার কোষগুলার শ্রেণী সমবায়। ব্যাটারি মানে বুঝে নিতে হবে তোমাকে কোষগুলো হচ্ছে তোমার শ্রেণীতে যুক্ত আছে। এখানে লাস্ট ক্লাসে লেখাই ছিল, ফার্স্ট এর দিকে একটা জিনিস লেখা ছিল, ব্যাটারি হচ্ছে কি তোমার ব্যাটারিতে কোষগুলা পরপর ভাবে শ্রেণীতে সজ্জিত থাকে। ঠিক আছে, এই মনে করা হচ্ছে কি তোমার একটা কোষ বা ব্যাটারি, এখানে 10টা ব্যাটারি মানে 10টা কোষ আছে, 10টা কোষ নিয়ে একটা ব্যাটারি গঠিত হয়েছে। এবং এরা হচ্ছে কি তোমার ফার্স্টে প্রথমত একটা 10 ওহম রোধের সাথে ইয়ে করছি আমি। প্রথমত এটাকে আমি একটা 10 ওহম রোধের সাথে অ্যাড করছি, দেখা গেছে তোমার মোট তড়িৎ প্রবাহটা 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এরপরে এরপরে এই সেম জিনিসটাকে, আচ্ছা এটাকে আমি ব্যাটারিটাকে এই সাইন দিয়ে প্রকাশ করে ফেলি। এরপরে আমি এটাকে একটা ইয়ের সাথে অ্যাড করছি, বহিরোধটা যখন 20 ওহম করছি, এখানে 10 চেঞ্জ করে 20 দিছি, তখন মোট তড়িৎ প্রবাহ হয়ে গেছে 0.6 অ্যাম্পিয়ার। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে আমার এই যে যতগুলা বিদ্যুৎ কোষ আছে সবগুলা অবশ্যই একই ধরনের, যেহেতু 10টা কোষ, তার মানে প্রত্যেকটা হচ্ছে কি তোমার তড়িৎচালক শক্তি ই। এই প্রত্যেকটা তড়িৎচালক শক্তি ই, এবং এখানে যে প্রত্যেকটার অভ্যন্তরীণ রোধ আছে স্মল আর, এই স্মল আরটাকে আমাকে বের করতে হবে। তো আমরা দুইটা কেস দেওয়া আছে, আমরা জানি, সূত্র আমি লিখি, এখানে দেওয়া আছে দেখো। আমরা যখন
কোষগুলাকে শ্রেণী সমবায়ে যুক্ত করি, আমরা শিখছিলাম সূত্র হচ্ছে I is equal to NE divide by N into small r plus r, মানে বহিরোধের rটা। আমি এখানে সূত্রটা ফার্স্টে লিখি নাই, মেইন সূত্র হচ্ছে I is equal to NE divide by NR plus r। তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এটা তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, কিন্তু এই প্রশ্নে শ্রেণী সমবায় বলে দেয়নি, যে কোষগুলা শ্রেণী সমবায় আছে এটা বলে দেয়নি। তো কোষগুলা শ্রেণী সমবায় কিভাবে বুঝবো আমরা, এখানে বলছে ব্যাটারি, সো ব্যাটারি যখন বলবে তাহলে আমরা বুঝে নিব যে এটা হচ্ছে কি তোমার শ্রেণী সমবায় আছে। সো স্মল আরটা কি, এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ, আর এই যে ক্যাপিটাল আর এটা হচ্ছে বহিরোধ। প্রথম ক্ষেত্রে বহিরোধ হচ্ছে 10 ওহম। আমাদের ই এর ভ্যালুটা তো জানি না, এন এর ভ্যালুটা আমরা জানি, এন এর ভ্যালু হচ্ছে 10, এখানেও এন এর ভ্যালু বসাই দাও, স্মল আর এর ভ্যালুটা জানো না। সো আলটিমেটলি আই ইজ ইকুয়াল টু দাঁড়াবে 10 ই ডিভাইড বাই 10 আর প্লাস 10। আচ্ছা, আই এর ভ্যালু আমরা জানি, ফার্স্টে যখন 10 ওহম ব্যবহার করছি তখন আইটা হচ্ছে তোমার 1 এম্পিয়ার। সো আই এর ভ্যালুটা এখানে 1 বসাই দিলাম। তো এখান থেকে যদি 10 কমন নেই তাহলে 10 নিচেও 10 উপরে 10 কমন নিয়ে কাটাকাটি করা যায়, উপরে থাকবে e ডিভাইড বাই r প্লাস 1। সো এখান থেকে একটা ইকুয়েশন বানায় রাখতে পারি, e ইজ ইকুয়াল টু r প্লাস 1, অর্থাৎ e মাইনাস r ইজ ইকুয়াল টু 1। এক নম্বর ইকুয়েশন বসে দাও। ঠিক একইভাবে সেকেন্ড কেস বসাও। সেকেন্ড কেসে i হচ্ছে কি তোমার 0.6 এম্পিয়ার, 10 10 আবার মানে এগুলো ঠিক থাকবে, 10 e ডিভাইড বাই 10 r প্লাস এখানে r টা সেকেন্ড কেসে বহিরোধটা আমরা চেঞ্জ করে 20 ওহম করছিলাম, সো এখানে বসবে 20 ওহম। সো এখন এখান থেকে 10 কমন নিলে e ডিভাইড বাই r প্লাস 2 ইজ ইকুয়াল টু 0.6 থাকবে, অর্থাৎ e মাইনাস 0.6 r ইজ ইকুয়াল টু 1.2। এখন 2 এবং 1 থেকে সমাধান করি, সমাধানটা খুব সহজ, 2 থেকে 1 মাইনাস করো, 2 থেকে 1 যদি মাইনাস করো তাহলে আসবে মাইনাস 0.6 r মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে প্লাস r ইজ ইকুয়াল টু 1.2 মাইনাস 1, অর্থাৎ 0.4 r ইজ ইকুয়াল টু 0.2। এখন আমরা স্মল r যেটা অভ্যন্তরীণ রোধ ওইটা পেয়ে গেছি 0.5 ওহম। তো এটার মান যদি আমরা 1 নম্বর ইকুয়েশনে বসাই দেই, e মাইনাস আচ্ছা এখানে আমি 0.r বসাইছি, এটা আসলে r হবে, r এর জায়গায় আসলে 0.5 বসাইতে হবে, সরি, এখানে বসাতে হবে e মাইনাস 0.5, 0.r না, এটা 0.5 ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ e ইজ ইকুয়াল টু 1 প্লাস 0.5, অর্থাৎ প্রত্যেকটা কোষের তড়িৎচালক শক্তি হবে 1.5 ভোল্ট। এটাই आंसर। আচ্ছা এখানে আমি কারেন্ট ডিভাইডার রুল ইউজ করছি, এটা তোমরা দেখো, 10 ভোল্ট তড়িৎচালক বল এবং 1 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট, এই যে এইটা হচ্ছে কি তোমার অভ্যন্তরীণ রোধ স্মল আর, একটা কোষকে 3 ওহম 5 ওহম এবং 8 ওহম এই তিনটা রোধের সাথে সমান্তরাল সমবায়ে যুক্ত তিনটা রোধের সাথে শ্রেণীতে যুক্ত করলে তিনটি রোধের প্রবাহ বের করো। আচ্ছা প্রশ্নটা বলি, মানে এখানে তিনটা রোধ আছে তোমার সমান্তরাল সমবায়ে, R1 R2 R3। R1 R2 R3 যথাক্রমে হচ্ছে কি 3 ওহম 5 ওহম এবং 8 ওহম, এরা হচ্ছে কি তোমার সমান্তরালে আছে। এদেরকে শ্রেণীতে এই যে এটার সাথে শ্রেণীতে অ্যাড করা হয়েছে, এই যে জিনিসটার সাথে এটা শ্রেণীতে অ্যাড আছে, এই 1 ওহম এবং 10 ভোল্টের সাথে তার হচ্ছে শ্রেণীতে অ্যাড আছে, এই জিনিসটি প্রশ্ন হচ্ছে। তো আমাকে বের করতে হবে প্রত্যেকটার প্রবাহ আলাদা, I1 I2 I3 এগুলো বের করতে হবে। তো প্রথমত আমাদের কি কি করতে হবে, যেহেতু আমরা জানি এখানে তাদের বিভব পার্থক্যটা সমান, বিভব পার্থক্যটা সমান হইলেও তাদের কিন্তু ইয়েটা সমান না, মানে বিভব পার্থক্যটা হচ্ছে তোমার 10 ভোল্ট না, কারণ হচ্ছে এটার একটা অভ্যন্তরীণ রোধ আছে, সো অভ্যন্তরীণ রোধের কারণে এখানে একটা বিভবের পতন হয়ে যাবে এই ব্যাটারির মধ্যেই, সো এখানে 10 ভোল্ট আসবে না। ফার্স্ট অফ অল আমরা কাজ করি এই আইটা বের করি, মোট তড়িৎ প্রবাহটা বের করি। প্রথমত আমাদের আরপিটা বের করতে হবে, এই তিনটা রোধের তুল্য রোধ, তিনটা রোধের তুল্য রোধ হবে 1 বাই আরপি ইজ ইকুয়াল টু 1 বাই আর1 প্লাস 1 বাই আর2 প্লাস 1 বাই আর3। যখন দুইটার বেশি রোধ হয়ে যাবে তখন কিন্তু আরপি কাউন্ট করার কোনো শর্টকাট প্রসেস নাই, এটাকে আমাদের যোগ করে তারপর উল্টাইতে হবে। আমি একসাথে করে ফেলছি, আরপি ইজ ইকুয়াল টু এটা আসবে 120 ডিভাইড বাই 79 ওহম, তোমরা চেক করে দেখতে পারো। তো আমরা অনেক ক্ষেত্রে কি করি, এইটাকে 1/3 1/5 প্লাস 1/8 করে যেটা আসে ওইটা রেখে দেই, এটাকে আর উল্টাই না, ওটা একটু খেয়াল রাখবো, এটাকে উল্টাইতে হবে। আমার আরপি চাইছে নট 1/rp। সো এখন দেখো আমরা যে সূত্র শিখছি I is equal to E ডিভাইড বাই rp প্লাস r বা r প্লাস r, r বলতে এখানে এইটা হচ্ছে rp। সো আমরা মোট তড়িৎ প্রবাহ বের করছি 3.97, সবকিছু দেওয়া আছে, সো 3.97 এম্পিয়ার, এটা হচ্ছে তোমার মোট তড়িৎ প্রবাহ। এখন এই মোট তড়িৎ প্রবাহটাই তো এই তিনটার মধ্যে ভাগ হয়ে যাবে, রাইট, এই I1 I2 I3 এর মধ্যে ভাগ হয়ে যাবে। সো আমরা চাইলে তো খুব সুন্দর করে এটা করে ফেলতে পারি কারেন্ট ডিভাইডার রুল ইউজ করে। এখন কারেন্ট ডিভাইডার রুল যদি ইউজ করতে না চাও তাহলে কি করবা তোমরা, আমি এখানে কারেন্ট ডিভাইডার রুল ইউজ করে দিছি, তোমরা কারেন্ট ডিভাইডার রুল ছাড়া ট্রাই করবা।
কারেন্ট ডিভাইডের রুল যদি ইউজ করতে না চাও তাহলে তুমি এখানে তড়িৎ প্রবাহ বের করতে হবে। সো হ্যাঁ, এখানে কারেন্ট ডিভাইডের রুল ছাড়াও খুব সহজ, সমস্যা নেই। এখানে তো তুল্য রোধ জানা আছে আরপি, তুল্য রোধ এবং এই আই, এই দুইটার গুণ দিবা। তুল্য রোধ এবং আই এর গুণ দিলে কত? 3.97 এবং 120 ডিভাইড বাই 79, এদের গুণ দিলে তুমি এই দুই প্রান্তের বিভব পার্থক্য পেয়ে যাবা। এই দুই প্রান্তের বিভব পার্থক্য মনে করো হচ্ছে ভি, তাহলে I1 ইকুয়াল হবে ভি ডিভাইডেড বাই R1, I2 ইকুয়াল হবে ভি ডিভাইড বাই R2, আর I3 ইকুয়াল হবে ভি বাই R3। বুঝতে পারছো? এটা তোমরা নিজেরা ট্রাই করবা। এটা হচ্ছে কিন্তু যদি তোমরা কারেন্ট ডিভাইডার রুল ইউজ না করতে চাও, কি করবা? আরপি এবং আই এই দুটো গুণ দিবা, তাহলে তুমি তোমার এই দুই প্রান্তের বিভব পার্থক্য পেয়ে যাবা। তারপর R1 ইকুয়াল সরি I1 ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই R1, একইভাবে I2 ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই R2, I3 ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই R3, এইভাবে করতে পারো। আর কারেন্ট ডিভাইডার আমি এইটার লাস্টে দেখাইছিলাম, IX মানে যত নম্বর রোধের তুমি তড়িৎ প্রবাহ বের করতে চাও, যদি 1 নম্বর রোধে বের করতে তাহলে এখানে 1 বসবে, ইকুয়াল টু IRP ডিভাইডেড বাই RX। জিনিসটা সেম, দেখো এই যে IRP ডিভাইড বাই RX, একটু আগে যেটা বলছিলাম বিভব পার্থক্য বের করার, মানে একটা স্টেপ তোমার এখানে কম করতে হচ্ছে কারেন্ট ডিভাইডার রুলটা যদি তোমার মনে থাকে, একই জিনিস। তো RP ডিভাইড বাই RX, এখন তুমি ফার্স্টটা বের করতে চাচ্ছ তাহলে প্রথম রোধ বসাবা, I1 ফ্রি বসাবা। সেকেন্ডটা বের করতে চাচ্ছ তাহলে এখানে RX এর জায়গায় সেকেন্ড রোধ যেটা 5 ওহম ওইটা বসাবা, থার্ডটার ক্ষেত্রে থার্ড এরকম বের করতে পারো। আর আরেকটা জিনিস মনে রাখো যে এই দুইটা তিনটা যে তড়িৎ প্রবাহ, এই তিনটা যোগ করলে এই 3.97 আসবে। সো যদি তুমি এই দুইটা বের করে ফেলো I1 I2, তাহলে এই দুইটার যোগ করে 3.97 থেকে মাইনাস করলেও তুমি এই I3 টা পেয়ে যাবা। ঠিক আছে? সো অনেক সময় আমরা কাজ সহজ করার জন্য, ক্যালকুলেশন সহজ করার জন্য দুইটা বের করে একটা মানে মোট তড়িৎ প্রবাহ থেকে এই দুইটার যোগফলটা মাইনাস করে দিলেও I3 টা বের করতে ফেলতে পারি। এটা দিয়ে একসাথে চেক হয়ে যাবে তোমার ম্যাথটাও ঠিক আছে কিনা। সো এই ছিল আমার লাস্ট ক্লাসের ম্যাথগুলা। এগুলো তোমরা হয়তো নিজেরা দেখলেও বুঝতে, তারপর আমি এখানে কিছু মানে বিকল্প প্রসেসগুলা বলার জন্যই এই ম্যাথগুলা দেখাইলাম। সো আজকের এখানে চলে আসে, এটা হচ্ছে কি তোমার রোধ এবং আপেক্ষিক রোধের পার্থক্য 2 মার্কস ইকুয়েশনের জন্য তোমরা পড়ে নিতে পারো আমাদের বইয়ে যদি না থাকে। তো মেইনলি আমরা একটা নতুন সূত্র শিখবো, কারশফের সূত্র। সো আমরা যেহেতু খুব বেশি সার্কিট সলভিং করি নাই, আমি এখনো কিন্তু সার্কিট সলভিং এ আসিনি, আস্তে আস্তে ইজি সার্কিট গুলো সলভ করাচ্ছি। এগুলো তোমরা নিজেরাও ম্যাক্সিমাম ক্ষেত্রে পারবা, একটু ট্রাই করলেই পারার কথা। হার্ড সার্কিটে এখনো আসি নাই আমরা। দুই একটা ক্লাস মানে একটা ক্লাস পুরোটাই নিব সার্কিট সলভিং এর উপর। কিন্তু সার্কিট সলভিং এ যাওয়ার আগে আমি তোমাদের একটু তো এই কারশফের সূত্র, হুইস্টন ব্রিজ, এই টাইপের জিনিসগুলোর সাথে পরিচিত করে নিতে চাই, যাতে তোমরা মানে সার্কিট সলভিং এর সময় তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? তো আমরা ওহমের সূত্র ইউজ করছি এতদিন পর্যন্ত সার্কিট ইউজ করতে। দেখছো সার্কিট ইউজ করতে সময় কি কি ইউজ করছি? ওই ভি আই ইকুয়াল টু ভি বাই আর, ওই সূত্রেরই একটু মডিফিকেশন, ওই তোমার তুল্য রোধের ক্ষেত্রে সিরিজ সমান্তরাল যেরকম নরমাল প্রসেসে যাই ওই রকম ম্যাথ করে ফেলছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে ওহমের সূত্র ইউজ হয়েছে এবং কারেন্ট ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল এগুলো ইউজ করছি। তো এগুলো ইউজ না করলেও করতে পারতাম আমরা, কিন্তু এখন কিছু কিছু বর্তনী আছে যেগুলো হচ্ছে জটিল বর্তনী, এইগুলা রোধ এবং প্রবাহ মাত্রা নির্ণয়ের জন্য আমরা ওহমের সূত্রটা হচ্ছে কি তোমার যথেষ্ট নয়। সো ওহমের সূত্র যেহেতু যথেষ্ট নয়, সো এই জন্য একটা সূত্র ইউজ মানে কারশফ নামে একজনের দুইটা সূত্র ইউজ করা হয়। এই জন্য কারশফের দুইটা সূত্র আছে, একটা প্রথম সূত্র, একটা হচ্ছে দ্বিতীয় সূত্র। আচ্ছা, কারশফের প্রথম সূত্রটাকে অন্য নাম বলা হয় কারশফ কারেন্টস ল। মনে রাখো KCL, এখানে বই হতে লিখে নাই। প্রথম সূত্র হচ্ছে কারশফ কারেন্টস ল, মানে কারশফের প্রবাহ সূত্র, এরকম মনে রাখতে পারো। KCL, কারশফ কারেন্টস ল, এটা হচ্ছে প্রথম সূত্রের অপর নাম। এটা হচ্ছে কি কারেন্ট রিলেটেড সূত্র, তো সেই জন্য বলা হয় এটাকে KCL। প্রশ্ন মানে বিবৃতিটা পড়ি। বিদ্যুৎ বর্তনীর কোন সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহ মাত্রাগুলোর বীজগাণিতিক যোগফল শূন্য হয়। আবার বলি, বিদ্যুৎ বর্তনীর কোন সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহ মাত্রাগুলোর বীজগাণিতিক যোগফল শূন্য হয়। এই জিনিসটা কিন্তু তোমরা অলরেডি ইউজ করে আসছো সার্কিটের ক্ষেত্রে। কিভাবে ইউজ করছি বলি, এই যে মনে করা হচ্ছে একটা প্যারালাল বর্তনী, এইখানে আসার পর আমরা এরকম লিখতাম না,
এই যে পয়েন্টটা, এই পয়েন্টে মনে করা হচ্ছে আই তড়িৎ প্রবাহটা হয়ে গেছে, রাইট? এখানে আই ছিল, মোট আই ছিল, এই আইটা 3 ভাগে ভাগ হয়ে গেছে। I1, I2, I3, I1, I2, I3 এই 3টা ভাগে ভাগ হয়ে গেছে। তো আমরা কি লিখতাম? I লিখতাম I1 প্লাস I2 প্লাস I3, এইভাবে লিখতাম না? এই জিনিসটা হচ্ছে কারশফের কারেন্টস ল, এই প্রথম সূত্রটা। তো এখানে কিভাবে বলছে দেখো, বিদ্যুৎ বর্তনীর কোন সংযোগ বিন্দুতে, এটা একটা সংযোগ বিন্দু, মিলিত প্রবাহ মাত্রাগুলোর বীজগাণিতিক যোগফল, মানে এই বিন্দুতে যে প্রবাহ মাত্রাগুলো মিলিত হয় এদের বীজগাণিতিক যোগফলটা শূন্য হয়। এখন বলতে পারো যে কিভাবে শূন্য হচ্ছে, যোগফলটা শূন্য হচ্ছে কিভাবে? কারণ হচ্ছে তোমার এখানে আইটা হচ্ছে প্রবেশ করতেছে এই বিন্দুটাতে, চিন্তা করো এই বিন্দুতে আইটা প্রবেশ করতেছে, তো হচ্ছে কি তোমার আইটা যেহেতু প্রবেশ করতেছে তো তার সাইনটা হবে প্লাস, যে প্রবেশ করে তার সাইন হবে প্লাস। আর বাকি যারা I1, I2, I3 এরা কিন্তু এই বিন্দু থেকে বের হয়ে যাচ্ছে, খেয়াল করো এই বিন্দু থেকে এরা বের হয়ে যাচ্ছে, I1 এই বিন্দু থেকে এইদিকে যাচ্ছে, I2 টা এইদিকে যাচ্ছে, I3 এইদিকে যাচ্ছে, এরা বের হয়ে যাচ্ছে, সো এদের সামনে বসবে মাইনাস, সো এদের প্লাস মানে আসলে মাইনাস বসবে আর কি, প্লাস। এদেরকে এইভাবে লিখতে হবে, প্লাস মাইনাস I1, এটি হচ্ছে বীজগাণিতিক যোগফল, প্লাস মাইনাস I1 প্লাস মাইনাস I2, দ্যাট মিন্স আসলে মাইনাস, ডিরেক্ট মাইনাস লিখে ফেলি, মাইনাস I2 মাইনাস I3 ইকুয়ালস টু 0। দেখো অর্থাৎ I মাইনাস I1, আচ্ছা এটা কি একদম মাইনাস দিয়ে দিই, I মাইনাস I1 মাইনাস I2 মাইনাস I3 ইজিক্যাল টু 0, অর্থাৎ I ইজিক্যাল টু I1 প্লাস I2 প্লাস I3। বুঝে গেছে? এটা যদি বুঝো I ইজিক্যাল টু হচ্ছে তোমার I1 প্লাস I2 প্লাস I3, তাহলে এটাও বুঝার কথা, I ইজিক্যাল টু সরি I মাইনাস I1 মাইনাস I2 মাইনাস I3 ইজিক্যাল টু 0। এখন আমরা দেখি এখানে কিভাবে বোঝাচ্ছে। এখানে দেখো ও একটা বিন্দু, এটা কোনো সার্কিটের বিন্দু চিন্তা করতে পারো, কিন্তু সার্কিটটা দেখানো হচ্ছে না, মনে করো একটা বিন্দু, এই বিন্দুতে হচ্ছে তোমার I1 টা এদিকে ঢুকতেছে, I2 টা হচ্ছে কি তোমার বের হয়ে যাচ্ছে, I3 টা ঢুকতেছে, I4 টা ঢুকতেছে, আবার I5 টা বের হয়ে যাচ্ছে। সো যেগুলো ঢুকতেছে এদের সাইন দেই প্লাস, অথবা ভাইস ভার্সা, অন্যটা বলতে পারো, যেগুলো বের হয়ে যাচ্ছে ওগুলোকে প্লাস দাও, আর যেগুলো ঢুকতেছে ওগুলোকে মাইনাস দাও, একই জিনিস আসবে। সো আমরা নরমালি যেগুলো ঢুকে প্রচলিত ইয়ে অনুসারে, যেগুলো যে মানে এদিকে আসতেছে যেহেতু এই পয়েন্টের দিকে ঢুকতেছে, সো এদেরকে আমরা প্লাস দিব, আর বের হয়ে যাচ্ছে যারা এদেরকে মাইনাস দিব। তো দেখো ঢুকতেছে কে, I1 ঢুকতেছে, I3 ঢুকতেছে এবং I4 ঢুকতেছে, সো I1 প্লাস I3 প্লাস I4। এখন কারা বের হয়ে যাচ্ছে? I2 এবং I5, মাইনাস I2 মাইনাস I5 ইজিক্যাল টু 0। এখানে কোনো তড়িৎ প্রবাহ মানে জমা থাকবে না, তড়িৎ প্রবাহ হচ্ছে সবসময় কোনো বিন্দুতে স্থির থাকে না, তড়িৎ প্রবাহ হচ্ছে কি তোমার আর সবসময় চলমান থাকে, এই জন্যই আর কি। সো আলটিমেটলি আমরা এদেরকে লিখতে পারি I1 প্লাস I3 প্লাস I4 প্লাস এই দেখো এই I2 টাকে মাইনাস I2 আর প্লাস মাইনাস I5 ইজিক্যাল টু হচ্ছে তোমার 0। আমরা জানি প্রবাহ মাত্রা হলো চার্জের প্রবাহ। এখন সংযোগ বিন্দুতে প্রবাহ মাত্রাগুলোর যোগফল যদি শূন্য না হয়, এখানে যদি কোনো একটা বিদ্যুৎ প্রবাহ থেকে যায়, যদি এখানে যদি অবিন্দুতে তড়িৎ প্রবাহের মান যদি শূন্য না হয়, যদি মনে করো এখানে তড়িৎ প্রবাহ থেকে যায়, এটার মানে হচ্ছে কি তোমার এখানে কোনো চার্জ জমে আছে। কিন্তু হচ্ছে আমরা জানি চার্জ সৃষ্টি হওয়া বা ধ্বংস হওয়া সম্ভব না, যেটা হচ্ছে চার্জের সূত্রের নিত্যতা সূত্রের সম্পূর্ণ পরিপন্থী। তো এখানে যদি তড়িৎ প্রবাহ 0 না হয়, তাহলে বুঝতে হবে যে এখানে কোনো চার্জ উৎপন্ন হয়েছে বা ধ্বংস হয়ে গেছে। সো যেহেতু চার্জ ধ্বংস বা সৃষ্টি হয় না, সো এখানে হচ্ছে কি তোমার সবসময় 0ই হবে। সুতরাং বর্তনী কোথাও চার্জ সঞ্চিত হতে পারে না। সংকেতের সাহায্যে এই সূত্রটাকে এইভাবে লেখা যায়, সামেশন অফ I ইকুয়াল টু 0। এইটা হচ্ছে কি তোমার শর্টকাট লেখা হয় এই সূত্রে, প্রথম সূত্রকে সামেশন অফ I ইকুয়াল টু 0 এইভাবে লেখা হয়। তো দেখো কারশফের সূত্র জিনিসটা নতুন হইলো, আসলে এই জিনিসটা আমরা ইউজ করে আসছি, জাস্ট নামটা ছিল না আগে। ঠিক আছে, এখন কারশফের ভোল্টেজ লটা দেখি। কারশফের ভোল্টেজ লটা একটু নতুন হইতে পারে। সেকেন্ড সূত্র, এটাকে বলা হয় KVL, কারশফ ভোল্টেজ রুল বা কারশফের ভোল্টেজের সূত্র, KVL, এটাকে KVL বলা হয়। তো দ্বিতীয় সূত্রে কি বলছে দেখো, দ্বিতীয় সূত্রটা একটু মানে দুই একবার পড়তে হবে ভালো করে বুঝতে হলে। কোনো বদ্ধ বর্তনী, অবশ্যই এখানে বর্তনীটা বদ্ধ হইতে হবে, জাস্ট ওপেন হইলে হবে না, একটা লুপ ক্রিয়েট করতে হবে, একটা লুপ থাকতে হবে, এটাই হচ্ছে বদ্ধ বর্তনী। যদি এটা ওপেন থাকে, মনে করো এখানে আছে গিয়ে তোমার রানিং আউট অফ টাইম, আমরা আবার জয়েন করব, সমস্যা নেই। ওকে, যেটা বলতেছিলাম
সেকেন্ড সূত্রটা হচ্ছে এরকম, কোন বদ্ধ বর্তনীর অন্তর্গত মোট বিদ্যুৎ চালক শক্তি, এই একটা বদ্ধ বর্তনী মনে করো এখানে দেওয়া আছে, এটা একটা বদ্ধ বর্তনী, এটার অন্তর্গত মোট বিদ্যুৎ চালক শক্তি বা ইএমএফ ওই বর্তনীর বিভিন্ন শাখাগুলোর রোধ, এটা এই বর্তনীতে যতগুলো রোধ আছে সেই রোধগুলোর সেই রোধ সেই রোধ এবং তাদের মধ্য দিয়ে প্রবাহিত আনুষঙ্গিক বিদ্যুৎ প্রবাহ মাত্রার গুণফলের বীজগাণিতিক যোগফলের সমান। আচ্ছা আমি আমার মুখে বলি, এই বর্তনীর যে টোটাল ইএমএফ, মোট ইএমএফ, এখানে দেখো একটা ই আর একটা ই, এই দুইটার সামেশন করে যে মোট বিদ্যুৎ চালক শক্তি পাবো, সেই বিদ্যুৎ চালক শক্তিটা হচ্ছে গিয়ে তোমার এই এই যে লুপের মধ্যে, এই যে বদ্ধ বর্তনীর মধ্যে যতগুলো রোধ আছে, এই রোধ এবং তাদের আনুষঙ্গিক বিদ্যুৎ প্রবাহ, মানে R1 এর সাথে I1, R2 এর সাথে I2 এবং R3 এর সাথে I3, এদের গুণফলের যোগফল। দ্যাট মিন্স এখানে মোট বিদ্যুৎ চালক শক্তি ইজ ইকুয়াল টু I1 R1 প্লাস I2 R2 প্লাস I3 R3। এক্স্যাক্টলি প্লাস হবে না, কারণ হচ্ছে সাইনের একটা বিষয় আছে, অবশ্যই আমাকে তড়িৎ প্রবাহ কোন দিকে যাচ্ছে সেই দিকটাও উল্লেখ করতে হবে, এবং দিকের অনুসারে হচ্ছে কি তোমার প্লাস মাইনাস আসবে। সেকেন্ডটা দেখো, মানে এটার আরেকটা ইয়ে দিছে যে বর্তনীর মধ্যে যে কোনো বদ্ধ বর্তনীর বিভিন্ন অংশের রোধ এবং এর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহ মাত্রার গুণফলের বীজগাণিতিক যোগফল ওই বদ্ধ বর্তনীতে মোট বিদ্যুৎ চালক শক্তির সমান। এটাকে যদি আমরা এভাবে শর্টকাটে লিখতে চাই তাহলে এটাকে লিখব সামেশন অফ আইআর ইজ ইকুয়াল টু সামেশন অফ ই। ঠিক আছে, এটা হচ্ছে মেইন সূত্র। কিন্তু আমি নরমালি কিভাবে লিখি বলি, মনে করো এই বর্তনীর জন্য আমি ইয়েটা লিখতে চাই, একটা লুপ লিখতে চাই, তারা লিখে কিভাবে, বইয়ের সূত্র অনুসারে এক্স্যাক্টলি লেখা উচিত এইভাবে। দেখো এখানে একটা সার্কিট আমি বলে দিই, এই সার্কিট, এটা হচ্ছে বদ্ধ বর্তনী, বদ্ধ বর্তনী গুলোকে কিভাবে উচ্চারণ করতে হয় বলি, এখানে দেখতেছো এ বি ডি, তুমি এটাকে বলতে পারবে না এ বি ডি বদ্ধ বর্তনী, তোমাকে এইভাবে বলতে হবে এ বি ডি এ বদ্ধ বর্তনী, এইভাবে বলতে হবে। মানে বদ্ধ ক্ষেত্রে মানে বুঝাইতে হবে তোমাকে, এখানে আবার তুমি ফিরে আসছো, এবিডি বললে হবে না, এবিডি এ বলতে হবে। ঠিক আছে, দেখো এই জন্য বলছে এবিডি একটা বদ্ধ বর্তনী। ঠিক আছে, এই বদ্ধ বর্তনীতে কি হচ্ছে, এই যে এই ইয়েটা, এখানে দুইটা ইয়ে আছে, কোষ আছে, তড়িৎ কোষ আছে। এই কোষটা হচ্ছে গিয়ে তোমার আর কোন দিকে বিদ্যুৎ প্রবাহ পাঠাবে, আমরা জানি তড়িৎ কোষের হচ্ছে ধনাত্মক বিদ্যুৎ দিক থেকে বিদ্যুৎ প্রবাহিত হয়, তার মানে এ হচ্ছে কি এই দিকে বিদ্যুৎ প্রবাহ পাঠাইতে চাইবে। ঠিক আছে, রাইট? এটাকে এখানে বলছে, বইয়ে লিখছে দক্ষিণাবর্তী প্রবাহ পাঠানোর চেষ্টা করছে। দক্ষিণাবর্তী মানে কি, ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকটাকে বলা হয় দক্ষিণাবর্তী। এটা দক্ষিণাবর্তী না, এই দেখো ঘড়ির কাঁটার দিকটাকে বলা হয় দক্ষিণাবর্তী, আর ঘড়ির কাঁটার বিপরীতটাকে বলা হয় বামাবর্তী। ঠিক আছে, এটা হচ্ছে দক্ষিণাবর্তী প্রবাহ পাঠানোর চেষ্টা করতেছে। আর সেকেন্ড যেটা কোষটা দেখতেছো, সেকেন্ড কোষটা প্লাস কোন দিকে দেখো তো, এটা প্লাস হচ্ছে এই দিকে, তার মানে এর তড়িৎ প্রবাহ কোন দিকে পাঠানোর চেষ্টা করবে, এর তড়িৎ প্রবাহ পাঠানোর চেষ্টা করবে এই দিকে। আচ্ছা এখানে তোমরা কনফিউজ হয় না, এখানে যে একটা সাইন দেওয়া আছে, এখানে একটা সাইন যে দেওয়া আছে এইদিকে, এইদিকে যে সাইনটা দেওয়া আছে, এটা কিন্তু তোমার এই কোষের বিদ্যুৎ প্রবাহ না, কোষের বিদ্যুৎ প্রবাহ না, এই I2 টা হচ্ছে এই R2 এর বিদ্যুৎ প্রবাহ। ঠিক আছে, সো এই সাইন দেখে তোমরা কনফিউজ হয় না। তার মানে এই যে E2 কোন দিকে তড়িৎ প্রবাহ পাঠানোর চেষ্টা করবে, বামাবর্তী, মানে এই দিকে, বিপরীত দিকে, বিপরীত দিকে তড়িৎ প্রবাহ পাঠানোর চেষ্টা করবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। সো দেখতেছো E1 এবং E2 হচ্ছে কি তোমার পরস্পর বিপরীত দিকে তড়িৎ প্রবাহ পাঠানোর চেষ্টা করতেছে। তাহলে আমরা একটাকে ধরবো প্লাস আর একটাকে ধরবো মাইনাস। নরমালি আমরা ঘড়ির কাঁটার এই ক্ষেত্রে, শুধু এইমাত্র এই ক্ষেত্রে দেখো ডানাবর্তী যেটা, এটাকে আমরা প্লাস ধরে ফেলি। তুমি যদি উল্টা ধরতে চাও তাহলে সমস্যা নাই, তুমি বামাবর্তীটাকেও যদি প্লাস ধরতে চাও তাহলেও সমস্যা নাই, আলটিমেটলি দুইটাই সমান হয়ে যাবে। কিভাবে একটু করে দেখাচ্ছি। সো আমরা ধরলাম E1 এর তড়িৎ প্রবাহটা পজিটিভ, মানে এই দিকটা হচ্ছে পজিটিভ, তাহলে অবশ্যই এইটার দিকটা হবে নেগেটিভ, রাইট? সো আমরা এই ডান পাশটা আগে লিখে ফেললাম, মোট বিদ্যুৎ চালক শক্তি হবে E1 মাইনাস E2। আর যদি দুইটা ডিরেকশন একই দিকে হইতো তাহলে আমরা এখানে E1 প্লাস E2 বসাইতাম। বুঝা গেছে? যেহেতু বিপরীত ডিরেকশনে পাঠাচ্ছে, মানে এর তড়িৎ প্রবাহটা এর তড়িৎ প্রবাহকে কিন্তু ক্যান্সেল আউট করে দিবে। ঠিক আছে, মানে ইএমএফ, এর ইএমএফ কে ক্যান্সেল আউট করবে, যেহেতু এদের ডিরেকশনটা হচ্ছে কি ভিন্ন, এই জন্য E1 মাইনাস E2। আর এখানে যে I1 R1, I2 R2 এবং মাইনাস I3 R3, এটা কিভাবে লিখছে একটু দেখাই। তড়িৎ প্রবাহের ডিরেকশন গুলো খেয়াল করো, তড়িৎ প্রবাহের ডিরেকশন গুলো আমরা এইভাবে দিব, আমরা যদি রোধে প্রবেশ করার দিকটা দেখাই, মানে কারেন্টটার যদি রোধের দিকে প্রবেশ করে তাহলে আমরা ধরবো যে তড়িৎ প্রবাহটা হচ্ছে পজিটিভ,
এই দেখো i1 টা এই রোধের আমরা এই কাজ করব, প্রত্যেকটা রোধের প্লাস মাইনাস দুইটা প্রান্ত দিয়ে দিব। মনে করো এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। রোধ, এই রোধের ক্ষেত্রে রোধের প্লাস প্রান্ত মাইনাস প্রান্ত, এইটারও এটার প্রান্ত, এটা হচ্ছে প্লাস প্রান্ত, এটা হচ্ছে মাইনাস প্রান্ত, এইভাবে দাও। আর এটারও এটা হচ্ছে প্লাস প্রান্ত, এটা হচ্ছে মাইনাস প্রান্ত। ঠিক আছে, দেখো ডিরেকশন গুলো কিভাবে দিছি, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। সো দেখো এই i1 টা ফার্স্টে r1 এর মধ্যে দিয়ে প্রবেশ করতেছে, সো i1 r1 প্লাস, এবং এদের ডিরেকশন কোন দিকে, এদের ডিরেকশন হচ্ছে তোমার ঘড়ির কাঁটার এই ডানাবর্তী দিকে, এই e1 এর যে দিক ওই দিকে, এই জন্য এরা প্লাস হবে। ঠিক একইভাবে i2 r2 এর ডিরেকশনটা কোন দিকে, এই দেখো এই যে ডানাবর্তী এই দিকটাতেই, সো i2 r2 এটাও প্লাস হবে। আর এখন যেটা এই যে এই ডিরেকশন, এটা আমরা দেখতেই পাচ্ছি তড়িৎ প্রবাহটা এইদিকে আসতেছে, রাইট, এইদিকে এসে এইদিকে ঢুকতেছে। কোন প্রান্ত দিয়ে ঢুকতেছে, মাইনাস প্রান্ত দিয়ে ঢুকতেছে, মাইনাস প্রান্ত দিয়ে ঢুকতেছে, সো i3 r3 হবে। আমরা বর্তনী কোন দিকে ঘুরতেছি, আমরা আমাদের বর্তনী ঘোরার একটা ডিরেকশন আমরা ঠিক করে নিব, রাইট। আমি অন্যভাবে বলতে পারি, এই ডিরেকশনটা আমরা ঠিক করে নিব। আমরা এই দিকে ঘুরতেছি, ফার্স্ট এরকম একটা সাইন দিয়ে দিব, আমরা ধরবো এই দিকটা হচ্ছে প্লাস, তার মানে তড়িৎ প্রবাহ হচ্ছে কি তোমার এই দিকে ঢুকছে, প্লাস প্রান্ত দিয়ে ঢুকছে প্লাস i1 r1 প্লাস, এইদিকে ঢুকছে প্লাস i2 r2 প্লাস, এখন এইখানে এসে এইটা মাইনাস প্রান্ত পেয়ে গেছে, তড়িৎ প্রবাহটা হচ্ছে মাইনাস প্রান্ত পেয়ে গেছে এইটার। তাহলে হচ্ছে কি তোমার এখানে চিত্রে দেখাচ্ছে হচ্ছে তোমার i3 টা এই দিকে যাচ্ছে, কিন্তু আমি যে দিকে আসতেছি এটা হচ্ছে তোমার তার বিপরীত দিকে, সো আমার i3 আগে মাইনাস দিতে হবে, সো মাইনাস i3 r3, এই বাম পাশটা হবে এরকম। ঠিক আছে, সো আমরা যখন ম্যাথ করব তখন এটা এই জিনিসগুলো আর বেশি ক্লিয়ার হবে। এইটাই হচ্ছে তোমার প্রত্যেকটা রোধ এবং তাদের মধ্যকার দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের যোগফল, গুণফলের বীজগাণিতিক যোগফল। এই জিনিসটা হয়তো তোমাদের কনফিউজ করতে পারে যে i1 r1 r2 i2 r2 এগুলো প্লাস দিলাম, i3 r3 টা কেন মাইনাস দিলাম। আবার বলি, আমরা প্রত্যেকটা রোধের সামনে প্লাস মাইনাস এরকম বসাই দিব, প্লিজ ইয়ে করে। ই, আচ্ছা ইটা আবার বলি, ই দেখো এইটা হচ্ছে তোমার, আমরা জানি নরমালি হচ্ছে তোমার এরকম একটা যদি ব্যাটারি থাকে, তড়িৎ কোষ থাকে, লম্বা প্রান্তটা প্লাস বোঝায় আর ইয়ে প্রান্তটা হচ্ছে মাইনাস বোঝায়, এবং আমরা সবসময় ধরি যে এই দিক থেকে তড়িৎ প্রবাহ হচ্ছে, মানে প্লাস প্রান্ত থেকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তো এইটা প্লাস এই দিকে, তার মানে এ কোন দিকে তড়িৎ প্রবাহ হবে, এই দিকে তড়িৎ প্রবাহ দিবে। এই দিকটা কোন দিকে, এই দিক থেকে বইয়ে বলতেছে ডানাবর্তী দিক, ডানাবর্তী মানে হচ্ছে তোমার ঘড়ির কাঁটার দিকে, এইদিকে তড়িৎ প্রবাহ করতেছে। আর এইটা দেখো, এটা হচ্ছে কি তোমার প্লাস কোন দিকে, লম্বা প্রান্তটা হচ্ছে এইদিকে, এই দেখো প্লাস এইখানে, তার মানে প্লাস এইদিকে, তার মানে এ তড়িৎ প্রবাহ কোন দিকে করবে, এইদিকে। তাহলে দেখো এই E1 এবং E2 এর তড়িৎ প্রবাহের দিকটা সেম নাকি বিপরীত, বিপরীত। এ হচ্ছে কি তোমার এইদিকে তড়িৎ প্রবাহ করতেছে, এই তড়িৎ প্রবাহটা আসলে তো ঘুরে এসে এইদিকেই আসবে, মানে এরকম করেই আসবে। আর E2 টা বিপরীত দিকে তড়িৎ প্রবাহ করতেছে, সো যেহেতু E1 এবং E2 এর কারেন্টের ডিরেকশন অপোজিট, সো আমরা ধরে নিলাম এই ইয়ার ক্ষেত্রে আমার এই দিকটা হচ্ছে পজিটিভ, এই দিকটাকে আমি পজিটিভ ধরছি, এই জন্য E1 টা হচ্ছে কি তোমার এই দিকেই তড়িৎ প্রবাহ দিচ্ছে, দ্যাটস ওয়াই E1 টা পজিটিভ আর E2 টা হচ্ছে নেগেটিভ। আর যদি আমি এই জিনিসগুলো হচ্ছে গিয়ে বুঝতে একটু অসুবিধা হয়, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। কিভাবে, আমি মনে করো হচ্ছে গিয়ে আমি ম্যাথ করার ক্ষেত্রে পার্সোনালি এই প্রসেসটাই ফলো করব, এই জন্য আমি তোমাদের আগে বলে দিচ্ছি আমি কি করব। আমি করব এটা একটা হচ্ছে বর্তনী, বদ্ধ বর্তনী এ বি ডি এ বদ্ধ বর্তনী, এই বর্তনীতে আচ্ছা লেস দেন 1 মিনিট তোমরা আবার ঢুকে পড়বা, লিংকে আবার ঢুকবা। এটা হচ্ছে একটা বদ্ধ বর্তনী, বদ্ধ বর্তনীতে হচ্ছে কি তোমার কারশফের দ্বিতীয় সূত্র বা কারশফের ভোল্টেজ রুল অ্যাপ্লাই করতেছি আমি, এরকম বলবো। তো প্রথমত দেখো, তো তড়িৎ প্রবাহ, আমি তড়িৎ প্রবাহ একটা ডিরেকশনে ধরে নিব, আমার আর ইচ্ছা মতো মনে করা হচ্ছে তড়িৎ প্রবাহ ডিরেকশন এই দিকে যাচ্ছে, তাহলে i1 r1 প্লাস দিব। এরপরে দেখো আমি মাইনাস E1 পাবো, সো আমি এখানে লিখবো মাইনাস E1, বুঝার চেষ্টা করো, i1 r1 প্লাস, এখন এখানে মাইনাস ই পাইছি না, সো মাইনাস ই দিয়ে দিব। i1 আর r1 এর গুণফলটা কি, একটা ভোল্টেজ না, ইউ একটা ভোল্টেজ, তো এদেরকে যোগ বিয়োগ করা যায়, সমস্যা নাই। তো এখানে মাইনাস পাইছি, সো মাইনাস বসে দিব। তারপর এদিকে আসতে আসতে এখানে আমি কি পাইছি, প্লাস পাইছি, সো আমি প্লাস E2 লিখবো, মাইনাস E1 প্লাস E2 লিখবো।